রাজধানীর কলাবাগানে জুলহাস তনয় হত্যার ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেফতার। জড়িত ৩ জনের পরিচয় পাওয়ার দাবি। সে স্বীকার করে যে সে এই গ্রুপের আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এই হত্যাকাণ্ডের পিছনে অন্তত একটা সংঘবদ্ধ চক্র জড়িত। বান্দরবানের ভিক্ষু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 2 রোহিঙ্গা সহ আটক 3। গাজীপুরে 2 যুবকের গলা কাটা লাশ উদ্ধার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার 2 আবেদন উচ্চ আদালতে খারিজ। বিচারিক আদালতে মামলা চলতে আর বাধা নেই। মোসাদের সঙ্গে বৈঠক করায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি। যে কোনো সময় গ্রেফতার জানালেন সিএমপি কমিশনার। রিজার্ভ চুরির ঘটনায় সুইফট দায়ী বললেন তদন্ত কমিটির প্রধান ডক্টর ফরাসউদ্দিন। বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকার প্রমাণ মেলেনি। মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রতারণার জাল। বাড়ছে গ্রাহক হয়রানি। লেনদেনে সচেতন হওয়ার পরামর্শ। এবং খুলনা অঞ্চলের 11 জেলায় 48 ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে। সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনি নিহতের ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবি। রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যার ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বলছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া শাটার গানের মালিক ধরা পড়া শরীফুল ইসলাম শিহাব। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় সিসিটিভিতে ধরা পড়া 5 জনের মধ্যে অন্তত 3 জনকে শনাক্ত করা গেছে। রোববার দুপুরে শরীফুল ইসলাম শিহাবকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, শনিবার কুষ্টিয়ায় অভিযানে গ্রেপ্তার হওয়া শিহাব 2015 সালে যোগ দিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ওই জেলা শাখার নেতৃত্ব দিচ্ছিলেন। গত 25 এপ্রিল রাজধানীর কলাবাগানে নিজ বাসায় ঢুকে ইউএসএআইডির সাবেক কর্মকর্তা জুলহাজ ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে 5 দুর্বৃত্ত। পরে পালিয়ে যাওয়ার সময় সিসিটিভির ক্যামেরায় ধরা পড়া 5 জনের মধ্যে শিহাব একজন কিনা তা নিশ্চিত নয় পুলিশ। এছাড়া শিহাব সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল নাকি এর পরিকল্পনা জড়িত ছিল তাও জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 2টি আগ্নেয়াস্ত্রের একটির মালিক যে শিহাব সে সম্পর্কে প্রমাণ পাওয়ার দাবি করছে কাউন্টার টেরোরিজম ইউনিট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই 5 জনের ভিতরে থাকার বিষয়টি স্বীকার করেনি, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং আমাদের ধারণা এই 5 জনের ভিতরে না থাকলেও ব্যাকআপে সে ছিল এবং সে ইতিমধ্যেই স্বীকার করেছে যে প্রাপ্ত একটি অস্ত্র সেটি সেটির মালিক সে। এছাড়া এই হত্যাকাণ্ড সম্পর্কে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেই তথ্যগুলো আমরা যাচাই বাছাই করছি এবং আমাদের অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যগুলো মিলিয়ে দেখছি। কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান জানিয়েছেন, সিসিটিভিতে ধরা পড়া 5 জনের 3 জনকে শনাক্ত করা গেছে। এছাড়া জানা গেছে, প্রায় 2 মাস ধরে প্রস্তুতির পর মূলত 1 বৈশাখ থেকেই জঙ্গিরা জুলহাজ ও তার বন্ধু তনয়কে হত্যার টার্গেট করে। রূপবান পত্রিকার মাধ্যমে সমকামী অধিকার আন্দোলনের কর্মী হিসেবে ইসলামের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে জুলহাজকে হত্যার সিদ্ধান্ত নেয় জঙ্গিরা। সমলিঙ্গের অধিকার আদায়ের বিষয়ে তারা কাজ করছিল এবং রূপবান পত্রিকার মাধ্যমে তারা তাদের মতে যে বিভ্রান্তি ছড়াচ্ছিল, ইসলামের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছিল, এই কারণেই তারা তাদের যে হাইকমান্ড থেকে, অর্থাৎ তাদের যে স্ট্রাকচারাল হাইকমান্ড আছে সেই হায়ারার্কি থেকে তারা এই হত্যাকাণ্ডের নির্দেশ পায়। পুলিশ জানিয়েছে, শিহাবকে নিয়ে কুষ্টিয়া, রাজবাড়ী, সিলেট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ মন্দিরে মংশুইউ নামে এক ভিক্ষুকে হত্যার ঘটনায় 2 রোহিঙ্গা সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে হত্যার ঘটনায় গতকাল সন্ধ্যায় নিহতের ছেলে বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার রাতে চাকপাড়া বৌদ্ধবিহারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বিহারের পাশে একটি মেডিটেশন কেন্দ্রে বসে ধ্যান করছিলেন প্রধান ভিক্ষু মংশুইউ।
দুর্বৃত্তরা তাকে অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর গতকাল সকালে জনাচেক নামের এক ভিক্ষুক খাবার দিতে গিয়ে তার মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। কারো সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল না বলে জানিয়েছেন স্বজনরা। প্রবীণ বৌদ্ধ ভিক্ষু, ওনাকে হত্যা করা হয়েছে। তো এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক, আমি চাই হচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। লাস্টে গত রাতে মর্গে পৌঁছায়। তো আমরা আজ সকাল 10টায় এটা পোস্টমর্টম সম্পন্ন করি এবং এই রিপোর্টটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ সুপার এবং সিভিল সার্জন অফিসে যথাসময়ে পৌঁছে যাবে। মামলা এ পর্যন্ত 3 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছি। 3 জনকে জিজ্ঞাসাবাদ চলছে। আর্থিক বলেন, সব সামাজিক বলেন, সব বিষয়ে আমরা মানতে আছি। আমাদের বেশ কয়েকটা কারণে আমরা পেয়েছি, সেই কারণগুলোই আমরা এতে এনে তদন্তে বিবেচনায় তদন্ত। গাজীপুরে 2 যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত রাত 11টার দিকে হাসান নামের এক যুবক শরীফ ও তার বন্ধু জুম্মনকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতে তারা আর বাসায় ফেরেনি। সকালে স্থানীয়রা এরশাদনগর এলাকার একটি মাঠে শরীফের লাশ এবং পাশের একটি গলিতে জুম্মনের লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। রাত্রে 11টা বাজে আমার সাথে কথা হয়েছে, দেখা করে গেছে, কইছে আমি 1 ঘন্টা পর আমু। আমার খিদা লাগছে, আমি ভাত খাইতে যাবো। ছোট বউ নিয়ে থাকে, ওই বাসায় গেছে ভাত খাইতে। 2টা বাজে তো আমি কল দিই, মোবাইল বন্ধ, আর যোগাযোগ নেই আমার লগে। সকালবেলা খবর পেয়ে লাশ পাইছি যে আমার স্বামীরা নিয়ে কি করলো খোদা, আমি বাসি এরশাদনগরে 2 জন লোককে রাত্রের বেলায় কে বা কারা জবাই করে হত্যা করেছে। আমরা বিভিন্ন তথ্য পেয়েছি এবং আমাদের তদন্তের স্বার্থে বলতে এগুলি বলতে পারতেছি না। তবে দ্রুতই আমরা এই মামলার ডিটেক্ট করতে সক্ষম হব এবং আসামিকে শনাক্তপূর্বক গ্রেপ্তার করতে সক্ষম হব। এই ঘটনায় যারা দুষ্কৃতিকারী এবং যারা ভিকটিম আছে তাদের জুতা এবং অন্যান্য একজন একটা চাকু পাওয়া গেছে এবং একটা ছুরি পাওয়া গেছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা 2 আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা থাকলো না। সকালে বিচারপতি মিনাজুর রহিম ও বিচারপতি আমির হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 10 মে শুনানি শেষে আদালতের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। গত 17 এপ্রিল বিচারিক আদালতে তদন্ত কর্মকর্তাকে জেরা করার অনুমতি এবং মামলার নথি তলব চেয়ে 2 আবেদন জানালে তা খারিজ করে দেন উচ্চ আদালত। পরে হাইকোর্টে আবারও আবেদন জানান বেগম জিয়া। অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা এই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে। এই মামলায় আগামী 19 মে বেগম জিয়ার আদালতে আত্মপক্ষ সমর্থনের কথা রয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। তাকে যে কোনো সময় গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার। সকালে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এর আগে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। ক্ষমতাসীন সরকারকে উৎখাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ভারতে বৈঠকে অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী। বৈঠকের কয়েকটি ছবি সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রচার হয়। মোসাদের সঙ্গে বৈঠকের কথা এক ভিডিও বার্তায় স্বীকার করেন আসলাম চৌধুরী। এ ঘটনায় উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে পুলিশ। তার উপরে দেশ থেকে নিষেধাজ্ঞা হয়েছে এবং তাকে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যখন পাবে তখনই গ্রেফতার করবে। 5ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলে পর্যাপ্ত পুলিশ ফোর্স না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। 178টি ইউনিয়নের 1300 কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অন্তত 12,000 ফোর্স, কিন্তু রয়েছে 9,000। এই অবস্থায় পুলিশ সদর দপ্তরে বাড়তি ফোর্স চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন কমল দে।
অনেকটা উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলছে ইউনিয়ন পরিষদের ধাপে ধাপে নির্বাচনী প্রক্রিয়া। নির্বাচনের দফা যত শেষের দিকে যাচ্ছে, প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা যেন ততই বাড়ছে। পরে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এই অবস্থায় আগামী 28 মে অনুষ্ঠিত হবে পঞ্চম দফার নির্বাচন। এ পর্যায়ে বৃহত্তর চট্টগ্রামের 8টি জেলার 20টি উপজেলার 178টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোবাইল ফোর্স, ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব এগুলো ইলেকশন কমিশনের নির্দেশনা যার যার অবস্থানতে তারা দায়িত্ব পালন করবে। আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে এবং ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে যাতে ভোট দিতে পারে সে বিষয়ে আমাদের আন্তরিকতা রয়েছে। এই ব্যাপারে আমাদের কোনো ঘাটতি নেই। এবারের নির্বাচনে 1653টি কেন্দ্রের মধ্যে 1303টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। এসব কেন্দ্রে নিরাপত্তার জন্য প্রয়োজন 2131 জন অফিসার এবং 9286 জন সাধারণ পুলিশ সদস্য। কিন্তু চট্টগ্রাম বিভাগে প্রয়োজনীয় অফিসার এবং ফোর্স পাওয়া যাচ্ছে না। গত নির্বাচনগুলোতে আমরা হয়তো একটা থানাতে একজন অ্যাডিশনাল এসপিকে দায়িত্ব দিয়েছি, কিন্তু এখন হয়তো দেখা যাবে যে একজন অ্যাডিশনাল এসপিকে 2-3টা থানার দায়িত্ব একসাথে দেওয়া হবে। এই জন্য তার পক্ষে হয়তো এই 3টা থানা একসাথে কভার করাটা একটু সমস্যা হবে। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি। আর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে প্রাণহানির সংখ্যা আর বাড়তে পারে বলে শঙ্কা এই নির্বাচন বিশ্লেষকের। আইন শৃঙ্খলা কমিশনের গ্রিপে রাখতে হলে যেই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডেপ্লয় করা প্রয়োজন সেই পরিমাণ বাহিনী কিন্তু চট্টগ্রামে নেই। এই নির্বাচনের মধ্যে অনেকগুলি খুব ভালনারেবল এলাকা আছে যে এলাকা সংঘাতপূর্ণ। এক্ষেত্রে আমার মনে হচ্ছে সংঘাত নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন শেষ পর্যায়ে এসে আবারও ব্যর্থতার প্রমাণ দেবে। ইউপি নির্বাচনে মূলত কেন্দ্রভিত্তিক 2 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে কেন্দ্রের ভেতরে 12 থেকে 15 জন পুলিশ এবং আনসার দায়িত্ব পালন করছে, আর কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসাবে মোতায়েন থাকছে বিজিবি এবং র্যাব সদস্যরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বুলগেরিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে অংশ নিতে লন্ডনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, 3 বাহিনীর প্রধান সহ কয়েকটি দেশের কূটনীতিকরা। লন্ডনে 2 দিন অবস্থানের পর আগামী বুধবার থেকে শুক্রবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় উইমেন লিডার্স ফোরামে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন। আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। দুপুর সময় আরো থাকছে। ভেজাল বিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগে চেইন শপগুলোতে ধর্মঘট। সাময়িক অসুবিধার সত্ত্বেও ক্রেতারা চান নিরাপদ খাদ্য নিশ্চিতের স্বার্থে নিয়মিত অভিযান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির জন্য সুইফট দায়ী বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ডক্টর ফরাসউদ্দিন। দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। তিনি বলেন, এখনো বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। ম্যালওয়্যারের মাধ্যমে অর্থ স্থানান্তর হয়েছে বলেও জানান ডক্টর ফরাসউদ্দিন। প্রাথমিকভাবে সুইফট দায়ী। সুইফট এখন বলছে যে আমার কাজ হলো সিস্টেম দেওয়া, এর নিরাপত্তা বিধান করা ব্যবহারকারীর দায়িত্ব। আমি স্বীকার করলাম, ঠিক আছে, কিন্তু সুইফট যদি বা যে কোনো লোক একটা সিস্টেম দিল, এই সিস্টেমটাকে সুরক্ষিত অবস্থায় দেওয়া তার কর্তব্য। আমরা জানি যে পাকিস্তান এবং নর্থ কোরিয়া এই দুইটা দেশে ম্যালওয়্যার তৈরি হয়, হ্যাকাররা তৈরি করতে পারে, এই দুইটার মধ্যে একটা দেশ। বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠানের মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রতারণার জাল। গড়ে উঠেছে নানা সিন্ডিকেট, এতে বাড়ছে গ্রাহক হয়রানি। এ অবস্থায় অর্থ লেনদেনে গ্রাহকদের আরও সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। পুলিশ বলছে, এ ধরনের চক্র ধরতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তারেকুল হাসান আশিকের রিপোর্ট। ব্যাংকে গিয়ে অর্থ আদান প্রদানের ঝামেলা এড়াতে প্রতিদিনই বাড়ছে বিভিন্ন ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহক। সে সঙ্গে পাল্লা দিয়ে সক্রিয় হয়ে উঠেছে বেশ কিছু প্রতারক চক্র। ফোন কল বা খুদে বার্তার মাধ্যমে অত্যন্ত সূক্ষ্ম কায়দায় গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এ চক্র। যে কোনো একটা বিকাশের দোকানে যে আপনার নিজের নাম্বারটা দিয়ে বলবেন, এই নাম্বারে 3000 টাকা
যখন বলবেন হ্যাঁ টাকাটা চলে গেছে, তখন আপনি তখন আমাদেরকে সাইলেন্ট পজিশনে এসে মোবাইলটা হাত নিয়ে বলবেন যে আমি টাকাটা ভরে ফেলেছি। শুধু গ্রাহকই নয়, এ ধরনের প্রতারক চক্রের হাত থেকে রেহাই পাচ্ছেন না বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার এজেন্টরাও। ভুয়া SMS দিয়ে ওদেরকে বলছে যে 1950 টাকা আরো বেশি দোকানদার হিসেবে আপনার কাছ থেকে চলে গেছে, এখন আপনি টাকাটা একটু দিয়ে দেন। আমরা মোবাইলেও মাঝে মাঝে এরকম মেসেজ আসে যে 15,000 টাকা আইছে, তো আমি দেখি হ্যাঁ মেসেজ আইছে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা নাই। টাকা পাঠাইছি, আবার হেরা মেসেজ দিয়ে বলে যে ডাবল হয়ে গেছে, এই টাকাটা আমাদের এমনি আবারই করে দেন। মানে বিভিন্ন প্রতারণায় শিকার হচ্ছে বেশিরভাগই মানুষ। তাই অর্থ লেনদেনে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিলেন মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের এই মুখপাত্র। এই ক্ষেত্রে আসলে সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে গ্রাহকদের সচেতনতা। বিকাশের গ্রাহকদের ক্ষেত্রে বলবো তারা ইমিডিয়েটলি আমাদের 16247, এটা আমাদের কাস্টমার কেয়ারের নাম্বার, সেখানে ফোন করে তার প্রতারণার বিষয়টি জানাবেন। অবশ্য এ ধরনের প্রতারক চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। যে ধরনের ক্রাইমের কথা আপনি বললেন এগুলো আমাদের নজরে আছে এবং এগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং গত কয়েকদিনে আমরা এই সংক্রান্তে কয়েকটা গ্রুপকে আমরা গ্রেপ্তারও করেছি এবং অনেক ভিকটিম আসতেছে, তারা এসে এই বিষয়গুলো শনাক্ত করতেছে যে এই অ্যামাউন্টটা বা এই বিষয়গুলো তারা করেছে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশে মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহক প্রায় 3 কোটি, আর দৈনিক লেনদেনের পরিমাণ 600 কোটি টাকার বেশি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। আগামী 31 মে রাত 12টার পর থেকে অনিবন্ধিত সব সিম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। দুপুরে সচিবালয়ে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। প্রতিদিন একটির বেশি কল ড্রপ হলে প্রতিটির বিপরীতে 1 মিনিট টক টাইম মোবাইল অপারেটররা গ্রাহককে ফেরত দেবেন বলেও জানিয়েছেন তিনি। 31শে মে 0 আওয়ার থেকে অর্থাৎ 1 জুন 0 আওয়ার থেকে আমাদের যে সমস্ত সিম রিম ভেরিফিকেশন করা হয়নি সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এক্ষেত্রে সময় বর্ধিত করার কোনো সুযোগ আর নেই। শেষ মুহূর্তের বিড়ম্বনা এড়াবার জন্য অতি দ্রুত অনুগ্রহ করে আপনারা দয়া করে আপনাদের ভেরিফিকেশনের কাজটি সম্পন্ন করে নিন। জুনের মধ্যে প্রত্যেক গ্রাহককে আমরা জানিয়ে দেব যে তাদের এনআইবির বিপরীতে মোট কতটি সিম রিভেরিফিকেশন হয়েছে। আইপিএল এর খবর। প্লে অফের সমীকরণে টিকে থাকার মিশনে দ্বিতীয়বারের মতো দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। 10 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে দিল্লির অবস্থান 3 এবং 12 ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই আছে টেবিলের 5 নম্বরে। আজ বিশাখাপত্তমে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে দুদলের ম্যাচ। দিল্লিতে দুদলের প্রথম দেখা 10 রানের জয় পেয়েছিল জহির খানের ডেয়ারডেভিলস। সে ম্যাচে স্যামসন ও ডুমিনির ব্যাটিং পারফরম্যান্স ও মিশ্রাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভর করে মুম্বাইয়ের বিপক্ষে জয় তুলে নেয় দিল্লি। গেল ম্যাচেও মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 7 উইকেটের জয় পেয়েছে ডেয়ারডেভিলস। সে ম্যাচে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের ধারাবাহিক পারফরম্যান্স মুম্বাইয়ের বিপক্ষের ম্যাচেও ধরে রেখে জয় তুলে নিতে চাইবে জহির খানের দল। গেল ম্যাচে কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে হারের তিক্ততা পেয়েছে মুম্বাই। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সে ম্যাচে 7 উইকেটের হারে রোহিত শর্মার দল। তাই গেল ম্যাচের ব্যর্থতা ভুলে প্লে অফে টিকে থাকতে এই ম্যাচের জয় তুলে নিতে চাইবে মুম্বাই। পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে খুলনা বিভাগ এবং ফরিদপুর সহ 11টি জেলায় চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ সহ 5 জন মৃত্যুর ঘটনায় করা মামলা সহ 2টি মামলা প্রত্যাহারের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ধর্মঘটের কারণে ভোর 6টা থেকে খুলনার 18টি রুটে দূরপাল্লা ও আন্তঃজেলার যান চলাচল বন্ধ রয়েছে। সকালে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ঢাকা সহ অন্যান্য জেলায় কোনো বাস ছেড়ে যায়নি। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় টার্মিনালে আসা যাত্রীরা পড়েন বিপাকে। ইজি বাইক সহ অন্যান্য যানবাহনে গন্তব্যে রওনা দেন অনেকে। দুদিনের এই কর্মসূচির পরও দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন পরিবহন মালিক সমিতির নেতারা। জানি না যে এখানে যে গাড়িতে যাওয়া যাবে কি যাবে না,
এখানে আসছে শুনলাম যে গাড়ি যাবে না। গাড়িতে উঠেছে, টিকিট কাটছে, টিকিট কাটতে উঠে বসাইয়া আবার নামাই দিছে। এই দুদিনে যদি এটার কোনো সমাধান না আসে, আমরা কেন্দ্রীয় কমিটির সাথে আলাপ করে দেশব্যাপী কর্মসূচিদের বৃহত্তর কর্মসূচি দিব। এদিকে ধর্মঘটের কারণে যশোর বাস টার্মিনাল থেকেও অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এছাড়া বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক চলাচলও। ধর্মঘটে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 17 তারিখে মাস্টার্স ফাইনাল পরীক্ষা, তো আজকে 15 তারিখে আমাকে যেতেই হবে। 2 দিন 48 ঘন্টার হরতাল, কিন্তু এই অবস্থায় কিভাবে যাব? কোনো গাড়ি নেই, এটা আমাদের জন্য খুব সমস্যা। তো যেতে হবে তো গণঅবস্থানে, কিন্তু কিভাবে যাবো সেটা তো আসলে বুঝতে পারতেছি না। একটা ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে, গাড়ি দুর্ঘটনা ঘটতেই পারে, তার জন্য যে ড্রাইভারের ফাঁসি হবে এটা কোনো আইনে আসে না। আমাদের যে দাবি ছিল প্রচলিত আইনে আমাদের বিচার হোক। অন্যদিকে খুলনা বিভাগের পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ফরিদপুরেও 48 ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলার পরিবহন মালিক শ্রমিক সংগঠন। এছাড়া বাগেরহাট, সাতক্ষীরা ও ঝিনাইদহ সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 11 জেলায় চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে খুলনা শহরের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। ধর্মঘটের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, আপনারা জানেন যে সকাল থেকে আজ সকাল 6টা থেকে মালিক শ্রমিক ঐক্য বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে যে ধর্মঘট 48 ঘন্টা সেটি কিন্তু চলছে। এখানে শ্রমিক এবং মালিক পক্ষের বাস শ্রমিক এবং মালিকের বিরুদ্ধে যে 4টি মামলা হয়েছে এবং সেই 4টি মামলা এবং একটি মামলা নিষ্পত্তি, এই দাবিতে মূলত 48 ঘন্টার এই ধর্মঘট চলছে। তো ধর্মঘটে আমরা আগে বলেছি যে খুলনা থেকে দূরপাল্লার কোনো পরিবহন এখান থেকে ছেড়ে যায়নি যাত্রীবাহী। পাশাপাশি এখানে বন্ধ রয়েছে ট্রাক, পণ্যবাহী ট্রাক এবং ট্যাং লরি, পিকআপ সহ এরকম যেগুলো যান, দূরপাল্লার যান, সেগুলো কিন্তু সকল কিছু বন্ধ রয়েছে। পাশাপাশি আমাদের খুলনা থেকে যেগুলো উপজেলা পর্যায়ে যে পরিবহনগুলো যেগুলো ছেড়ে যায় এবং 18টা রুটে, দূরপাল্লার 18টা রুটে সকল পরিবহন কিন্তু বন্ধ রয়েছে। খুলনা থেকে বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া সহ অন্যান্য সাতক্ষীরা এবং অন্যান্য জেলাগুলোতেও আন্তঃজেলা যে পরিবহন চলে সেগুলো বন্ধ রয়েছে। এবং আমরা মানুষের যে দুর্ভোগটা এখানে সবচেয়ে বড়ভাবে ফুটে উঠেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে খুলনা থেকে অন্য বিভিন্ন পথে যাওয়ার জন্য, সকাল থেকে এখনো পর্যন্ত আসছে এবং এই সুযোগে কিন্তু ছোট ছোট যে যানগুলো শহরের অভ্যন্তর দিয়ে চলাচল করে তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে এবং তারা ভাড়া কিন্তু অতিরিক্ত আদায় করছে এবং যেটি মাঝে মাঝে বাকবিতণ্ডাও হচ্ছে। আমরা দেখলাম সাধারণ যাত্রীসাধারণের সাথে, এর মালিক শ্রমিক পক্ষের সাথে এবং নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি আমরা সকালবেলা। এই যে সংগঠনের সদস্য সচিব আমাদেরকে জানিয়েছিলেন যে তারা 2 দিন তারা এই ধর্মঘট তারা অব্যাহত রাখবে এবং এটি শেষ হওয়ার পরে তারা আলোচনা বা অন্যান্য ভিত্তিতে সমাধানের চেষ্টা করবে। তো এই ছিল আমার কাছে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ধর্মঘটের সর্বশেষ। ফাহমিদা। দর্শক, পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের প্রতিবাদে খুলনা বিভাগ এবং ফরিদপুর সহ 11 জেলায় যে ধর্মঘট চলছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। চলার পথে হেডফোন ব্যবহারের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এছাড়া দীর্ঘক্ষণ কানে হেডফোন লাগিয়ে গান শোনার কারণে বাড়ছে শারীরিক ও মানসিক বিভিন্ন রোগের আশঙ্কাও। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষকরা বলছেন, প্রযুক্তির নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে সবাইকে নিয়ম মেনে হেডফোন ব্যবহার করতে হবে। ফখরুল শাহিনের রিপোর্ট। কানে হেডফোন, রেল লাইনের উপর দিয়ে খুব আনন্দেই হাঁটছেন অনেকে, কেউ আবার ব্যস্ত সড়ক পার হচ্ছেন হেডফোনে গান শুনতে শুনতে। বুয়েটের এআরআই ও রেলওয়ের জিআরপির তথ্য অনুযায়ী গত 5 বছরে হেডফোন ব্যবহারের ফলে রেলপথে প্রাণ হারিয়েছে প্রায় 5,500 মানুষ। এরপরও রাস্তা পারাপারের সময় কানে হেডফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে বলে জানায় এআরআই। বোরিং লাগে তো একা একা যেতে, তাই আসলে হেডফোনটা কানে দিয়ে যাওয়া আর কি। স্বাভাবিক, এভাবে হাঁটাটা ঠিক নয়। এটা আমার ভুল, এটা প্রত্যেকটা মানুষের ভুল, এটা করা উচিত না। বিশেষজ্ঞরা বলছেন, বেশি বিক্রির স্বার্থে প্রযুক্তির ক্ষতিকারক দিক সম্পর্কে সতর্ক করছে না কোনো কোম্পানি। এর ফলে প্রযুক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেই। যারা বিক্রি করে তার দায়িত্ব হবে বিক্রির সাথে সাথেই অ্যাওয়ার করা যে এই ডিভাইসটা এইভাবে ব্যবহার করতে হবে এবং এটা এইভাবে ঝুঁকিপূর্ণ। মিডিয়া কোম্পানিগুলোকে যদি মোবাইল কোম্পানিগুলো হেল্প করে এবং তাদের ইথিক্সটা যদি সে মানে, একদিকে বিজনেস ইথিক্স
অন্যদিকে ইঞ্জিনিয়ারিং ইথিক্স, তাহলে কিন্তু মানুষের জীবনহানি হবে না রাস্তাঘাটে। চিকিৎসকরা বলছেন দিনে 8 ঘন্টা করে উচ্চ শব্দে কানে হেডফোন দিয়ে গান শুনলে অল্প দিনে বধির হওয়ার সম্ভাবনা রয়েছে। এয়ার ডিভাইস ইউজ করে আমরা ধরেন 90 ডেসিবেলে খুব হাই ভলিউমে গান শুনেই যাচ্ছি প্রতিদিন, তাহলে আমাদের কানে কিন্তু প্রথম যেটা হবে সেটা হচ্ছে টেম্পোরারি থ্রেশহোল্ড শিফট, মানে হচ্ছে তার প্রথমে টেম্পোরারি ভাবে কানটা নষ্ট হবে, তারপর এটা যদি কন্টিনিউয়াস সে ওই অবস্থার মধ্যেই থাকে তখন সেটা পার্মানেন্ট থ্রেশহোল্ড শিফট, মানে একেবারেই কানে বধিরতা হয়ে যাবে। শুধু পথিক বা যাত্রীদের নয়, চালকদেরও হেডফোন ব্যবহার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে গণপরিবহনে কিলোমিটার প্রতি 3 পয়সা ভাড়া কমছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। প্রতি কিলোমিটারে 1 টাকা 1 পয়সা কমবে, তার মানে 3 পয়সা প্রতি কিলোমিটারে এখন ভাড়া কমেছে এবং সেটা আজ 15ই মে থেকে কার্যকর হবে। কোনো নির্ধারিত যে ভাড়া, এই ভাড়া যদি কেউ না মানে, সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। দেশের অর্থনীতিতে কৃষি খাতের অবদান 20.83%, আর মোট কর্মসংস্থানের প্রায় 48%ই এ খাতে নিয়োজিত। তবে আগামীতে নিরাপদ খাদ্য উৎপাদন ও জলবায়ু পরিবর্তন সহনীয় নতুন বীজ উদ্ভাবনে গবেষণা বাড়ানোর জন্য 2016-17 অর্থ বছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন গবেষকরা। দেশের চাহিদা পূরণে উল্লেখযোগ্যভাবে অবদান রাখছে কৃষি খাত। এ খাতের সমৃদ্ধ উন্নয়ন ধরে রাখতে হলে পরিবর্তনশীল আবহাওয়া সহনীয় নতুন নতুন বীজ উদ্ভাবন সহ এক্ষেত্রে প্রয়োজন দক্ষ জনবল। কিন্তু এ খাতের বরাদ্দ বাড়ানোর পরিবর্তে আগামী বাজেটে কৃষি খাতে তুলনামূলক বরাদ্দ কমছে। এই যখন গত 5 বছরের চিত্র, তখন আসন্ন বাজেটে প্রাথমিক পর্যায়ে কৃষি খাতে 14,400 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবনা দেওয়া হলেও আপাতত ধরা হয়েছে 12,903 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন বাজার ব্যবস্থাপনার আধুনিকায়নে বরাদ্দ বাড়ানোর উপর জোর দিতে হবে। বাজার ব্যবস্থাটাকে ঠিক করে মধ্যস্বত্বভোগী দূর করে ই মার্কেটিং ইন্ট্রোডিউস করে সমবায়, ভোক্তা সমবায়, কৃষক সমবায় মধ্যে যোগাযোগ স্থাপন করে এই জায়গাটায় আমরা একটা কৃষকের অনেকখানি উপকার করতে পারি। কৃষির উন্নয়নে দক্ষ জনবল যেমন দরকার, তেমনি উত্তরাঞ্চলের খরা ও দক্ষিণাঞ্চলের লবণাক্ততা কমিয়ে এনে অঞ্চলভেদে ফসল ফলানোর পরিকল্পনা নেওয়ার পরামর্শ গবেষকদের। আমাদের এগ্রিকালচার ডাটাগুলো কিন্তু কনফিউজড। আমরা কখনো বলি যে আমরা সেলফ সাফিসিয়েন্ট, আবার অন্যদিকে আমরা খাদ্য আমদানি করতেছি। এদিকে বরাদ্দ কমে আসলেও চলতি অর্থ বছরের তুলনায় 2,000 কোটি টাকা ভর্তুকি বাড়ানো হচ্ছে আসন্ন বাজেটে। তবে এই অর্থ সঠিকভাবে বন্টনের পরামর্শ সংশ্লিষ্টদের। কোথায় কোথায় ভর্তুকি কি পরিমাণে যাচ্ছে পুরোটা তালিকা সামনে না দেখলে পরে জাস্টিস হচ্ছে কি হচ্ছে না এটা আপনি নির্ধারণ করতে পারবেন না। ভর্তুকির চেয়েও এখন গুরুত্বপূর্ণ হলো টেকনোলজি। যদি আমরা উন্নত টেকনোলজি আবিষ্কার করতে না পারি তাহলে একর প্রতি ফলন বাড়াতে পারবো না। সুতরাং ক্রমহ্রাসমান জমির চ্যালেঞ্জ নিয়ে খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে হবে। কৃষিতে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল সহ বিশ্বের উন্নত দেশগুলোর মতো কৃষককে উৎপাদনে আগ্রহী করা এবং ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে বরাদ্দ এবং ভর্তুকি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বরাদ্দকৃত অর্থ 14,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে সকালে বিদ্যুৎ ভবনে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত এক সেমিনার শেষে সাংবাদিকদের এই কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আসছে অর্থ বছরের বরাদ্দ অর্থ বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ লাইনের উন্নয়নে কাজে লাগানো হবে বলেও জানান তিনি। এখন যে সাময়িকভাবে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ডেভেলপমেন্ট বাজেট হয়তো আকারটা দাঁড়াবে অ্যাবাউট বিদ্যুৎ এবং জ্বালানি সহ হয়তো 14,000 কোটি টাকার মতো দাঁড়াবে। এটা হয়তো পরবর্তীতে কিছুটা বাড়বে। আগামী 4 বছরের মাথায় 108টি কূপ খনন করব আমরা চিন্তা করছি সমগ্র বাংলাদেশ ব্যাপী। আমরা দেখতে চাই এখান থেকে আমরা আশা করছি প্রায় 1200 MMC মতো গ্যাস আমরা পাওয়ার আশা করছি। আগামী বাজেটে ব্যবসায়ীদের ওপর 15% ভ্যাট চাপিয়ে দেওয়া হবে না, প্রয়োজনে সময় নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে তিনি বক্তব্য রাখেন।
বিনিয়োগে বাধা হয় এমন কোনো কাজ সরকার করবে না বলেও আশ্বাস দেন মন্ত্রী। এমন কিছু করতে আমরা যাব না যেটা আমাদের বিনিয়োগের পথে অন্তরায় সৃষ্টি হয়, এবং এই ভ্যাটের ব্যাপারেও, ভ্যাট আইন বাস্তবায়নের ব্যাপারেও আমরা যত্নবান, আমরা সচেতন, এবং আমরা এটাকে সঠিকভাবেই আমরা করব। আমাদের প্রয়োজন হলে আমরা সময় নেব, কিন্তু ব্যবসায়ীদের উপরে আমরা একসাথে 15% ভ্যাট এটা আমরা চাপিয়ে দেব না। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। নীতিমালায় বৈষম্য ও আইনের অপপ্রয়োগের মাধ্যমে হয়রানির অভিযোগের সকাল থেকে রাজধানী সহ সারা দেশে বন্ধ রয়েছে আগোড়া, মিনাবাজার, স্বপ্ন সহ সব ধরনের চেইন শপ। সাময়িক অসুবিধা হলেও সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন গ্রাহকরা। হয়রানি না করে নিয়মতান্ত্রিকভাবে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার দাবি জানিয়েছে সুপার শপ ওনার্স অ্যাসোসিয়েশন। সকাল থেকে রাত পর্যন্ত সপ্তাহের 7 দিনই ক্রেতাদের পদচারণায় মুখর থাকে রাজধানী সহ সারা দেশের সুপার শপগুলো। কম সময়ে সহজেই কেনাকাটার জন্য এসব সুপার শপকেই বেছে নেন ক্রেতারা। কিন্তু আজ সুপার শপগুলোর চিত্র কিছুটা ভিন্ন। ভেজাল বিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগে সকাল থেকে সারা দেশে বন্ধ আগোড়া, মিনাবাজার, প্রিন্স বাজার, স্বপ্ন, ক্যারি ফ্যামিলি, শপ অ্যান্ড সেফ, আলমাস আমান সহ সব সুপার শপ। তবে সাময়িক অসুবিধায় পড়লেও ক্রেতারা বলছেন নিরাপদ খাদ্য নিশ্চিতের স্বার্থে নিয়মিত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা উচিত। এটা অবশ্যই করা উচিত, খেয়াল করা উচিত, সব দিকে সরকারের অবশ্যই খেয়াল করা উচিত। ভ্রাম্যমাণ আদালতে যে অভিযান চলে এটা আসলে ঠিক, এটা আমাদের জন্য ভালো, যে কারণ যাতে আমরা সঠিক পণ্যটা যাতে পাই, যাতে এক্সপায়ার ডেট পণ্যগুলা যাতে না দিতে পারে আমাদের। এদিকে আইন মেনে সরকারের পক্ষ থেকে অভিযান পরিচালনার দাবি বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের। হাজার হাজার প্রোডাক্টের ভিতরে দুই একটা ত্রুটি থাকবে না, সেটা আমি অস্বীকার করি না, থাকতে পারে। কোনো মার্কেটে গিয়ে কোনো প্রোডাক্ট খারাপ পান, পচা পান, সেটা অবশ্যই আপনি ল্যাবরেটরি টেস্ট করে যিনি বিক্রি করতেছে অথবা যিনি উৎপাদন করতেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন। আমরা সেখানে অবশ্যই আরও সহযোগিতা করব, তবে নিয়মতান্ত্রিকভাবে আইন বহির্ভূত কোনো কাজ নয়। এ বিষয়ে পরবর্তীতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসার কথা জানিয়েছে তারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গুলশানের সুপার শপ আগোড়ার সামনে আছেন সহকর্মী জুবায়ের ফাসার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জুবায়ের, যে আসলে ধর্মঘটটা ঠিক কয়টা পর্যন্ত চলবে। তো যে বিষয়টি নর্মালি অন্যান্য যে সংগঠনগুলো বিভিন্ন সময় ধর্মঘট ডাকেন, আমরা দেখছি বিভিন্ন দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমরা দেখি বিকেল 5টা কিংবা 6টা পর্যন্ত। তবে আমরা সুপার মার্কেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে পূর্ণ দিবস ধর্মঘট, এবং এটি ঠিক রাত 8টা পর্যন্ত যে দোকানপাট খোলা থাকে সে পর্যন্তই আজকে সুপার মার্কেটগুলো বন্ধ থাকবে। আরেকটি বিষয় আমরা খেয়াল করলাম যে এই যে আপনি ক্যামেরার সামনে যে সুপার শপটি দেখতে পাচ্ছেন, এটি আগোড়ার সুপার শপ, এবং এখানে দৃশ্যত তাদের প্রধানত প্রথম যে গেটটি বন্ধ থাকা সত্ত্বেও তারা ভেতরে রয়েছেন, এবং এখানে তাদের যে দৈনন্দিন কার্যক্রমের বাইরে তারা স্টল সাজানো কিংবা পণ্য পরিবেশনার ক্ষেত্রে যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তার ভেতরে কর্মচারীরা রয়েছেন, এবং তারা এখানে আমরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে কোন পণ্য মেয়াদ রয়েছে বা মেয়াদ নেই এই ধরনের পণ্য খোঁজার চেষ্টা করছেন তারা, এবং ভেতরের পরিবেশ তারা আবার পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করছেন। সেটি মূলত চলছে এখানে। এবং আরেকটি বিষয় যে আমরা লক্ষ্য করছি যে সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন বিকেলে যে সংবাদ সম্মেলনটি ডাকবেন, এবং সেখানে আমরা তাদের সাথে কথা বলেছি, এবং যে এই সংবাদ সম্মেলনে কি ধরনের বিষয় আলাপ আলোচনা তারা বলবেন এবং কি ধরনের কর্মসূচি নতুন করে তারা আহ্বান করবেন সে বিষয়ে দিক নির্দেশনা তারা দিবেন বলছেন। এবং যে এই সংবাদ সম্মেলনে কি ধরনের বিষয় আলাপ আলোচনা তারা বলবেন এবং কি ধরনের কর্মসূচি নতুন করে তারা আহ্বান করবেন সেই বিষয়ে দিক নির্দেশনা তারা দিবেন বলছেন। এক্ষেত্রে তারা এটিকে সরকারের পক্ষ থেকে একটি মেসেজ হিসেবে দিতে চাচ্ছেন যে এই ধর্মঘটটি আসলে চূড়ান্ত কোনো আন্দোলনের রূপরেখা নয়, এটি একটি প্রাথমিক সিদ্ধান্ত। পরবর্তীতে তারা আরও কর্মসূচি সম্পর্কে জানাবেন। তো ফাহমিদা, আমার কাছে সুপার শপ মার্কেট অ্যাসোসিয়েশনের যে ধর্মঘট তার সবশেষ খবরাখবর ছিল এই পর্যন্তই। দর্শক, ভেজাল বিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগে সারা দেশের সুপার শপগুলো আজ বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফাসাদ। দুপুরের সময় আরো থাকছে।
পুড়িয়ে ফেলার 4 মাসেও কোনো ধরনের সহায়তা পায়নি ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কার্যক্রম। চট্টগ্রামে অনুমোদনহীন 6 তলা একটি ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। দুপুরে সিডিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘিন ওয়ান্নুয়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই মুহূর্তে চট্টগ্রামের ফরিদাপাড়ায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ রুদ্র। আমরা এখন আছি চট্টগ্রামের ফরিদাপাড়া এলাকার। আসলে এই যে সুফি বিল্ডিংটি রয়েছে, এখানে এই বিল্ডিংটির মূলত দুইটি সমস্যার কারণে বিল্ডিংটি ভাঙা হচ্ছে। প্রথমত, প্রায় 1 বছর আগে এই ভবনটি পার্শ্ববর্তী একটি ভবনের উপর হেলে পড়েছিল। এছাড়া এই ভবনটির 5 তলা অনুমোদন থাকলেও কিন্তু ভবনটি অনুমোদনহীনভাবে কিন্তু 6 তলা তোলা হয়েছে। আর এ কারণে কিন্তু আজকে যে 6 তলার যে বর্ধিত অংশ, সেই 6 তলাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে ফেলা হচ্ছে। সিডিএ কিন্তু বেলা 12টায় কিন্তু এখানে আসে। সিডিএ এর একজন ম্যাজিস্ট্রেটের অধীনে কিন্তু এখানে এই বিল্ডিংটি ভেঙে ফেলা হচ্ছে। তো সিডিএ থেকে বলা হচ্ছে প্রায় 1 বছর আগে থেকে কিন্তু এখানে বারবার বলা হয়েছে, বিল্ডিং এর লোক যারা রয়েছে তাদেরকে ডেকে বলা হয়েছে, বিল্ডিংটি যখন হেলে পড়েছিল 1 বছর আগে পার্শ্ববর্তী একটি বিল্ডিং এর উপর, তখন তাদেরকে বলা হয়েছিল চুয়েটের প্রকৌশল এনে এই মাটিটি, এই বিল্ডিং এর মাটি পরীক্ষা করার জন্য। এছাড়া এই যে বর্ধিত যে বিল্ডিংটি রয়েছে, বিল্ডিংটির বর্ধিত অংশ, সেই বর্ধিত অংশ ভেঙে ফেলার জন্য। কিন্তু বারবার মালিক পক্ষের সাথে যোগাযোগ করা হলো, মালিক পক্ষ দেশের বাইরে থাকার অজুহাতে কিন্তু তারা কিন্তু এই বিল্ডিংটি ভাঙেনি। তো সেক্ষেত্রে আজকে কিন্তু এই 6ষ্ঠ তলা ভবনের যে দুইটি বাসিন্দারা রয়েছে, যারা ভাড়াটিয়ারা রয়েছে, তাদেরকে কিন্তু আজকে এখানে সরিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা একটু অভিযোগ করেছে, আগে থেকে কিন্তু তাদেরকে কোনো ধরনের কথাই বলা হয়নি বিল্ডিং ভাঙার। সেক্ষেত্রে আমরা দেখেছি তাদের কিছুটা ভোগান্তিতেও পড়তে হয়েছে। হঠাৎ করে আসলে বিল্ডিং ভাঙতে আসার কারণে তাদের এত জিনিসপত্র নিয়ে তাদের সরে যাওয়াটা মূল অসম্ভব ছিল। সে কারণে তারা আমাদেরকে কিছুটা ক্ষোভও প্রকাশ করেছে। তবে আমরা এই যে বিল্ডিং এর মালিকের ছেলে মোহাম্মদ ইমরানের সাথে কথা বলেছিলাম, সে আমাদেরকে জানিয়েছে সে সিডিএর যে তাদের বিল্ডিং ভাঙার কথা বলেছে সেটি সে জানতো, কিন্তু সে এই যে ভাড়াটিয়ারা রয়েছে তাদেরকে সে বিষয়টি অবহিত করেনি। এক্ষেত্রে সিডিএর পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে অন্যান্য যেসব নগরীতে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, সেই সব ঝুঁকিপূর্ণ ভবনও কিন্তু এখানে ভেঙে ফেলা হবে পরবর্তীতে বিভিন্ন অভিযানের মাধ্যমে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের এই যে বিল্ডিং এর বর্ধিত অংশ ভাঙার সর্বশেষ খবর। দর্শক, চট্টগ্রামের ফরিদাবাদে ঝুঁকিপূর্ণ 6 তলা ভবনটি ভেঙে ফেলছে সিডিএ কর্তৃপক্ষ। সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। শাস্ত্রীয় সঙ্গীতের রূপকার ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনটি পুড়িয়ে ফেলার 4 মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ধরনের সহায়তা পায়নি প্রতিষ্ঠানটি। এতে সঙ্গীতের নানা উপকরণের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। এই অবস্থায় সরকারি সহযোগিতা চেয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জহিরুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ধ্বংসযজ্ঞের 4 মাস পেরিয়ে গেলেও এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ব্রাহ্মণবাড়িয়ায় উপমহাদেশের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ নামাঙ্কিত সঙ্গীতাঙ্গন। এক মাদ্রাসার ছাত্র নিহতের ঘটনাকে কেন্দ্র করে গত 12 জানুয়ারি শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে তাণ্ডব চালায় শিক্ষার্থীরা। নারকীয় এ তাণ্ডবলীলা থেকে রক্ষা পায়নি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন। আগুনে পুড়িয়ে দেওয়া হয় তবলা, সেতার, ঢোল, হারমোনিয়াম, আসবাবপত্র এবং সঙ্গীতের নানা দুর্লভ নিদর্শন। এ ধ্বংসযজ্ঞের পর প্রতিষ্ঠানটিতে নিয়মিত ক্লাস শুরু হলেও সঙ্গীতের নানা উপকরণের অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আমাদের কার্যক্রমটা আগে এত যে ভালো ছিল, ভালো করে চলতেছিল, কিন্তু এখন আর সেভাবে চলতেছে না। আগে যেরকম ভালো ছিল, ভালোভাবে ক্লাস হতো, এইভাবে এখন আর ভালোভাবে ক্লাস হয় না। আমরা প্রাথমিকভাবে ধার দেনা করি আমরা চলতেছি। আমাদের দাবি আছে, আমাদের পুনরায় আমাদের যে সিস্টেম আছে আর আগের সিস্টেম যাতে করে দেয় সংস্কৃতি মন্ত্রণালয়। এই অবস্থায় ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় আসবাবপত্র ও সঙ্গীতের নানা উপকরণ সংযোজনের দাবি জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ প্রকল্প গ্রহণ করে এই প্রতিষ্ঠানটিকে আবার পূর্বের জায়গায় ফিরে নিয়ে যাবে। সংস্কৃতি বান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার কাছে আমরা আকুল আবেদন জানাই, এটি যেন পুরনো কলেবরে ফিরে যায়, সেভাবে তিনি যেন ন্যায়ানুগ দৃষ্টিকার্য এবং তার সহানুভূতির দৃষ্টি প্রসারিত করেন। অবশ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা চিঠি চেয়েছি, হয়তো মন্ত্রণালয় থেকে চিঠি পেলে একটা এস্টিমেট হবে। এস্টিমেট হলে সরকার কিন্তু এখানে খুবই আন্তরিক আছেন। এখানে সে এস্টিমেট করার পরে যে অর্থায়নটা লাগে সরকার সেটা করে দিবে। আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে উচ্চাঙ্গ সঙ্গীত, লোকসঙ্গীত, নৃত্যকলা ও যন্ত্রসঙ্গীত সহ 5টি বিভাগে মোট 3 শতাধিক শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।
পূর্বাঞ্চলীয় দেইর এজ-জোরে আইএসের দখল করা একটি হাসপাতাল নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী। শনিবার হাসপাতালটিতে আইএসের হামলায় অন্তত ৩৫ সিরীয় সেনা নিহত হয় বলে জানায় পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। পশ্চিমা বিশ্ব সমকামী ও প্রাণী অধিকার নিয়ে যতটা উদ্বিগ্ন, গৃহযুদ্ধে বিপর্যস্ত ২,৩০,০০,০০০ সিরীয়দের নিয়ে ততটা চিন্তিত নয় বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে সৌদি আরব, তুরস্ক ও কাতারের বিরুদ্ধে সিরীয় বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগ এনে জাতিসংঘে চিঠি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোর উত্তরাংশে আইএসের সঙ্গে বিদ্রোহী দল আল সাফওয়া ব্রিগেডের সদস্যদের তুমুল লড়াই করতে দেখা যায়। শুক্রবার ধারণ করা এই ফুটেজে বিদ্রোহী যোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিতেও দেখা যায়। পরে ইয়ামুল ও জাদের নামের দুটি গ্রাম নিজেদের দখলে নেওয়ার দাবি করে বিদ্রোহী দলটি। এর পাশেই তালবিশে নামের একটি শহরে সরকারি বাহিনী হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে বিদ্রোহীরা। এদিকে পূর্বাঞ্চলীয় দেইর এজ-জোরের আল আসাদ নামের একটি হাসপাতালে শনিবার আইএস হামলা চালিয়ে দখলে নেওয়ার কয়েক ঘন্টা পরই সরকারি বাহিনী তা পুনর্দখলে নিয়েছে। আইএস হাসপাতালটিতে হামলা চালিয়ে কয়েকজন স্বাস্থ্যকর্মীকে জিম্মি করে। পরে রুশ বিমান হামলার সহায়তায় হাসপাতালটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এলেও সংঘর্ষে অন্তত ৩৫ সিরীয় সেনা নিহত হয় বলে জানায় ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এ সময় ২০ আইএস সদস্য নিহত হয় বলেও জানিয়েছে সংস্থাটি। তবে জিম্মিদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। দেইর এজ-জোরের অর্ধেকেরও বেশি এলাকা এখনো আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। শহরটিতে ২ বছর ধরে প্রায় ২ লাখ বেসামরিক নাগরিককে আইএস অবরুদ্ধ করে রেখেছে বলে জানিয়েছে গণমাধ্যম। দেইর এজ-জোরের নিয়ন্ত্রণে সরকারি বাহিনী অভিযান অব্যাহত রাখলেও সেখানে সক্রিয় আল নুসরা ফ্রন্টের সঙ্গে বিদেশি যোদ্ধাদের অংশগ্রহণ বিষয়টিকে কঠিন করে তুলেছে। তবে শিগগিরই সরকারি সেনারা গুরুত্বপূর্ণ কিছু এলাকা দখলে নেওয়ার আশা করছেন। কয়েকটি কারণে কান্তমান দখলে নেওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এটি দখলে নিতে পারলে আশপাশের কয়েকটি অঞ্চল আমাদের নিয়ন্ত্রণে আসবে। এখানে আল নুসরার সঙ্গে বিদেশি অনেক যোদ্ধা যোগ দিয়ে হামলা জোরদারের চেষ্টা করছে। তাদের যে কোনো মূল্যে ঠেকাতে হবে। সিরিয়ায় অব্যাহত সংঘাতের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির সংবাদ মাধ্যম আনাদোলুর বরাতে আরটি জানায়, পশ্চিমা দেশগুলো প্রাণী ও সমকামীদের অধিকার নিয়ে যতটা উদ্বিগ্ন, গৃহযুদ্ধে বিপর্যস্ত ২,৩০,০০,০০০ সিরীয়দের ব্যাপারে তার ছিটেফোঁটাও নেই বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। এদিকে সৌদি আরব, তুরস্ক ও কাতারের বিরুদ্ধে সিরীয় বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগ এনে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে চিঠি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ায় সংঘাত বন্ধে বিভিন্ন উদ্যোগে এ দেশগুলো বাধা সৃষ্টি করছে এমন অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ের শীর্ষে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে টেবিলের ৭ নম্বর দল কিংস ইলেভেন পাঞ্জাব। মোহালিতে দু দলের দ্বিতীয় দেখার এই ম্যাচটি শুরু হবে আজ বিকেল 4:30টায়। 11 ম্যাচে 7 জয়ে 14 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মুস্তাফিজের সানরাইজার্স। দু দলের আগের দেখায় হায়দ্রাবাদ পেয়েছিল 5 উইকেটের জয়। সে ম্যাচে মুস্তাফিজ হেনরিকদের বোলিং তাণ্ডবে এবং ওয়ার্নার ধাওয়ানদের ব্যাটিংয়ের দৃঢ়তায় জয় তুলে নেয় তারা। কিন্তু গেল 2 ম্যাচে সানরাইজার্সের হয়ে জ্বলতে না পারার কারণে তাদের আজকের অবস্থা। তাই টপ অর্ডার ব্যাটসম্যানদের পাশাপাশি বোলিংয়ে মুস্তাফিজের জ্বলে উঠতে হবে জয়ের জন্য। অন্যদিকে গেল ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে অধিনায়ক মুরালি বিজয় ও ঋদ্ধিমান সাহার জ্বলে ওঠার দিন জয় তুলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। এছাড়া বোলিংয়ের সন্দীপ মোহিত শর্মা আর স্টেইনিসদের বোলিং পারফরমেন্স এই ম্যাচেও ধরে রেখে জয় তুলে নিতে চাইবে প্রীতি জিন্তার পাঞ্জাব। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর কলাবাগানে জুলহাস তনয় হত্যার ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেফতার। ব্রিফিংয়ে ডিএমপি জড়িত 3 জনের পরিচয় পাওয়ার দাবি। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় বেগম জিয়ার 2 আবেদন উচ্চ আদালতে খারিজ। বিচারিক আদালতে মামলা চলতে আর বাধা নেই। মোসাদের সঙ্গে বৈঠক করায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি। যে কোনো সময় গ্রেফতার জানালেন সিএমপি কমিশনার। রিজার্ভ চুরির ঘটনায় সুইফট দায়ী বললেন তদন্ত কমিটির প্রধান ডক্টর ফরাসউদ্দিন। বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকার প্রমাণ মেলেনি।
মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রতারণার জাল, বাড়ছে গ্রাহক হয়রানি, লেনদেনে সচেতন হবার পরামর্শ। এবং খুলনা ও ফরিদপুর অঞ্চলে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে। সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মনির নিহতের ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবি। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।